আপনাকে। আমি শুরু করি। আপনারা প্রচারণা চালাচ্ছেন, তার মধ্যে ব্যস্ত সময়ে কথা বলছেন। মানে অল্প কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাই। প্রথমেই শুরু করতে চাই যে গণভোটে আপনারা বেশ জোরে সোরে না বলছেন, যেখানে অন্য দিকে আর কি সরকার জোরে সোরে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং অন্যান্য দলগুলো তারাও হ্যাঁর পক্ষে বলছে, আর বিএনপি আসলে কোনো পক্ষে খুব একটা বলছে না, তারা তাদের প্রচারণা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো আপনারা এত জোরে সোরে নায়ের পক্ষে কেন, গণভোটে না কেন? দেখুন, কয়েকটি বিষয় আছে। প্রথম হচ্ছে, এর আগে বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। 3টি গণভোটে বিটিভি বা বাংলাদেশ বেতার গণভোটের পক্ষে প্রচার চালিয়েছে যে আপনি গণভোটে ভোট দেন, গণভোটের বিষয়বস্তু এই, আপনি হ্যাঁ ভোট দিতে পারেন, আপনি না ভোট দিতে পারেন। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, দিস গভর্নমেন্ট কমপ্লিটলি হ্যাঁ পক্ষে ভোট দিচ্ছে। স্বাভাবিক। এবং এখানে মাননীয় প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন সকল দল এটাতে মত দিয়েছে। প্রথম হচ্ছে, সকল দল এটাতে মত দেয়নি। দ্বিতীয় হচ্ছে, 30টি নির্বাচনী দলকে এই প্রক্রিয়ায় ডাকা হয়নি। আপনি যে প্রক্রিয়ায় 30টি নির্বাচনী দলকে ডাকলেন না, আপনি কি করে বলবেন এটা সকল দল? এখন সরকারি খরচে, সরকারি টাকায়, সরকারি হেলিকপ্টারে উপদেষ্টারা হ্যাঁ পক্ষে প্রচার চালাচ্ছে। তার মানে তারা তাদের শপথ ভঙ্গ করছে। ভোটের সময় তারা যেমন কোনো রাজনৈতিক দলের পক্ষ নিতে পারে না, তেমনি কোনো হ্যাঁ বা নার পক্ষেও যেতে পারে না। এই সিম্পল লজিকটা কেন তারা বুঝছে না, বা এই ওথ ভায়োলেশনটা তারা করছে, এটি দুঃখজনক, এটা বেদনাদায়ক, লজ্জাকর। আমি মনে করি লজ্জাকর। দ্বিতীয় যেটি বলছেন, জাতীয় পার্টি কেন না বলছে, জাতীয় পার্টি কয়েকটি কারণে না বলছে। প্রথম হচ্ছে, একটা জিনিস সত্য যে এই প্রস্তাবনায় অনেক কিছুই আছে যেটা জাতীয় পার্টি প্রথম বলেছিল। আনুপাতিক ভোট, উপজেলা পরিষদ, উপজেলা আদালত, হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন, এগুলো জাতীয় পার্টির আইডিয়া, জাতীয় পার্টির থিঙ্ক ট্যাঙ্ক। জাতীয় পার্টি এই সংস্কারগুলো নিয়ে 20 বছর ধরে কথা বলে আসছে। কিন্তু ঐক্য প্রক্রিয়া জাতীয় পার্টিকে না ডাকার মাধ্যমে এটা একটা অনৈক্য প্রক্রিয়া হয়ে গেছে। একটা অনৈক্য প্রক্রিয়ার সংস্কারকে জাতীয় পার্টি ওন করতে পারে না, প্রথমত পার্টিগত দিক থেকে। দ্বিতীয়ত, গণভোট কোথায় আছে? ভোট হচ্ছে সংবিধানের অধীনে। নির্বাচন কমিশন শপথ নিয়েছে, নির্বাচন বাই দ্য ওয়ে, এটাও বলে রাখি, নির্বাচন কমিশন শপথ নিয়েছে এই সংবিধানের আলোকে সংবিধান মোতাবেক নির্বাচন করার জন্য, সংবিধান মোতাবেক নির্বাচন করার জন্য। যদি সংবিধানে গণভোট না থাকে, সেই ভোট করার কোনো অধিকার, এন্টাইটেলমেন্ট, এম্পাওয়ারমেন্ট ইলেকশন কমিশনের নাই। ইলেকশন কমিশন গণভোটের আয়োজন করছে, এটা অসাংবিধানিক সম্পূর্ণ। দেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিফর্ম সংস্কার কিভাবে হয়? আমরা যেহেতু পার্লামেন্টের ছিলাম, আমরা জানি এটা প্রথমে এই ধরনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডিং কমিটি করা হয়, সিলেক্ট কমিটি করা হয়। সেই সিলেক্ট কমিটি অনেক দিন আলোচনা করে একটা প্রস্তাবনা তৈরি করে অনেকগুলো, সেগুলো তখন কমিটিতে যায়, কমিটি থেকে ক্যাবিনেটে যায়, ক্যাবিনেট থেকে পার্লামেন্টে আসে, পার্লামেন্ট থেকে আবার স্ট্যান্ডিং কমিটি যায়, স্ট্যান্ডিং কমিটি থেকে ভোটে আসে। ভোটে 2/3 পাস করার পর এটা যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তখন সার্টের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে রেফারেন্ডামে পাঠায়। দিজ অ্যামেন্ডমেন্টস রিকোয়ার্ড রেফারেন্ডাম। আপনি হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন। তখন জনগণ যখন হ্যাঁ ভোট দেয়, তখন রাষ্ট্রপতি ওটাকে প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট দেয়, যেটা গণভোটের বাস্তবায়নটা করে রাষ্ট্রপতি। এই প্রক্রিয়াটা তো উল্টো হয়ে গেছে। জুলাই সনদের অধীনে গণভোট হচ্ছে, গণভোট অধ্যাদেশ হলো। গণভোট অধ্যাদেশ নিয়ে আমি সুস্পষ্ট বলেছিলাম যে গণভোট অধ্যাদেশ কি করতে পারবেন, আপনি অর্ডিন্যান্স করতে পারবেন যখন পার্লামেন্ট থাকবে না, কিন্তু সংবিধানে যেটা আপনি করতে পারবেন না, সংবিধান পরিপন্থী যেটা, সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন না। অথবা যেটা আপনি কমন লতে, যেটা ল করতে পারবেন না, সেটা আপনিও পারবেন না। এবং এটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। না, ব্যারিস্টার পাটোয়ারি, আপনি ব্যারিস্টার, আইনের মানুষ, আপনি আইনি দিকগুলো ব্যাখ্যা করছেন, যেখানে প্রক্রিয়াগত যে জায়গাগুলো ত্রুটি আছে, বা শুরুতে প্রথম যেটি কারণ বললেন যে ঐক্যের প্রক্রিয়া জাতীয় পার্টিকে ডাকে নাই, কিন্তু বাকি দলগুলো তো সবাই একটা স্বাক্ষর করার মাধ্যমে কোনো মানে বা হ্যাঁর পক্ষে থাকছে, যারা বর্তমানে রাজনীতিতে প্রচারণা করছে, সক্রিয়ভাবে রাজনীতি করছে, তারা অন্ততপক্ষে তাদের তো আসলে আপত্তির জায়গা নাই। বিষয়বস্তু নিয়ে কি আপনাদের আপত্তি আছে? মানে যদি হ্যাঁ হয়ে যায়, পাশ হয়ে যায়, তাতে সমস্যাটা কি? দুটো সমস্যা আছে। প্রথম হচ্ছে, এনসিপি তে সাইন করেনি। দ্বিতীয় হচ্ছে, বিএনপি উইথ রিজার্ভেশন সাইন করেছে। তৃতীয় হচ্ছে, বিএনপি নিজেই বলছে অগাধে হ্যার ভোট চাচ্ছি। বিএনপিও জায়গায় জায়গায় না ভোট চাচ্ছে। জনাব তারেক জিয়া এখন পর্যন্ত হ্যার পক্ষে শব্দ উচ্চারণ করেননি। সো এটার মধ্যে নিয়ে অনেক রাজনৈতিক অস্বস্তি আছে। আবার নায়ের একটা পক্ষেও তো ভোট বলেন নাই।
ন্যায়ের পক্ষে বলেনি। একটা ভোট হওয়া প্রয়োজন ছিল, একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন প্রয়োজন ছিল, না হলে আল্ট্রা টেরোরিজম আসতে পারে, নাহলে নো গভর্নমেন্ট হতে পারে, বৈপ্লবিক সরকার হতে পারে। সেই জন্য তারা অনেকেই এই সংস্কারগুলো মেনে নিয়েছে, মনে নেয়নি, মেনে নিয়েছে। হুম। দ্বিতীয় যেটা হচ্ছে, এই সংস্কারগুলো মধ্যে একটা ভয়াবহ জিনিস আছে, সেটা হচ্ছে এই ভোটের পরে যারা সরকার গঠন করবে তার 180 দিনের মধ্যেই এই সংস্কারগুলো করতে হবে, এবং 180 দিন ওই সংসদটা গণপরিষদ হিসেবে পরিচিত হবে। গণপরিষদ, আই মিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো একটা বডি হিসেবে থাকবে। কিন্তু ওই 6 মাস অর আনটিল এই অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত বর্তমান গভর্নমেন্ট প্রেভেল করবে, অ্যাকর্ডিং টু জুলাই সনদের অল স্কিম। যে বিষয়টা বিএনপি উপলব্ধি করেছে কিনা আমি জানি না। যে আইনগুলো পাশ করা হয়েছে, যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছে, যে গণভোট করা হয়েছে, সেগুলোর কালেকটিভ ইম্প্যাক্ট হবে। সামনে যে ভোটে সরকার জিতবে সেও সরকার, আবার বর্তমান সরকারও সরকার। এইভাবে দেশ 6 মাস চলতে পারবে অ্যাজ পার জুলাই সনদ অর্ডিন্যান্স। 6 মাসের মধ্যে যদি সংস্কার না হয় তাহলে এটা 6 বছরও চলতে পারবে, 60 বছরও চলতে পারবে। মানে একটা গোজামিল হয়ে যাবে, আমরা অনুভব করছি। যেটা হবে, দ্বৈত গভর্নমেন্ট যখন থাকবে, পাওয়ারের কেন্দ্রবিন্দু যেটা হওয়ার কথা প্রাইম মিনিস্টার, সেটা যাবে দুই জায়গায়, ডিসিশন গুলো দুই জায়গা থেকে আসবে। যুদ্ধ লাগলে কে অর্ডার দেবে প্রোটেকশনের, যুদ্ধ করার অর্ডার দেবে কে, রিলিফের অর্ডার দেবে কে, ট্রান্সফার করবে কে, পোস্টিং করবে কে, রাষ্ট্রীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব চির ধরে যাবে। দ্য উড বি প্রাইম মিনিস্টার উড বি এ টিউটুলার প্রাইম মিনিস্টার ফর সার্টেন টাইম। এই জিনিসগুলোর কিভাবে সলভ হবে? একটা কিন্তু জটে এটা যে গণভোট, হবে মানে দুইটা গণজোটে গভর্নমেন্ট যে পরিবর্তিত এক্সিস্ট হবে। করবে ব্যাচা পাটোয়ারি একসাথে, বা এই সরকার যে কন্টিনিউ করবে নির্বাচনের পরে, এটি তো কোথাও মানে কেউ তো বলছে না মানে এমনটি হবে। মানে স্বাভাবিকভাবেই তো সবকিছু চলছে, মনে হচ্ছে যে 12 তারিখের পরে নির্বাচিত যে গভর্নমেন্ট তার হাতে মানে নির্বাচিত যারা হবে তাকে সরকার গঠন, তারা সরকার গঠন করবেন। প্রক্রিয়াটা এমনই ভাবে চলছে। কেউ তো এই যে কনসার্নটা আপনি বলছেন, এমন কথা তো কোনো দল বা কারো পক্ষ থেকে আসছে না। এটা আসলে মানে কেউ বুঝতেছে না যে আসলে নতুন সংসদে যাওয়ার সাথে সাথে বর্তমান গভর্নমেন্ট রিজাইন করবে, এমন কোথাও বলা নেই। একটা প্যারালাল এক্সিস্টেন্স থাকবে। আমি জানি না মোডাসটা কি হবে, অপারেশনটা কি হবে। এবং আপনি যদি পত্রপত্রিকা দেখেন, মাননীয় চিফ অ্যাডভাইজার, অ্যাজ চিফ অ্যাডভাইজার, তার ট্যুর প্ল্যান করা আছে নেক্সট 2-3 মান্থ। ভোটের পরেও উনি বহন নিয়ে হুম, হুম। 2 থেকে 3 মাস উনি ট্যুর করবেন। সো দ্যাটস ইন্ডিকেশন। তো আমি মনে করি এখানে একটা বিশাল ঘোলাটে ব্যাপার আছে। ওই ডাল মে কুচ কালা নেই है, কালা ডালের মধ্যে কিছু ডাল আছে। এটা আমরা মনে করি রাজনীতিবিদদের সচেতন ভাবে দেখা উচিত। আচ্ছা। আম, সেক্ষেত্রে তাহলে গণভোটে আপনারা না, তাহলে তো নির্বাচনের পরে যদি এরকম দ্বৈত সরকার থাকে, আপনার ভিডিওটা চলে গেছে ব্যাচরা পাটোয়ারি, যদি সম্ভব হয় একটু আনবার চেষ্টা করবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? জি, আমি শুনতে পাচ্ছি, প্লিজ আচ্ছা, ক্যারি অন। হ্যাঁ, আমি প্রশ্নটা করি যে তাহলে তো মানে নির্বাচন হওয়ার পর দ্বৈত গভর্নমেন্ট থাকলে মানে গণভোট যদি না হয় তাহলে কি আর এরকমটা হবে না? জি, অবশ্যই গণভোট যদি না হয় তাহলে বর্তমান গভর্নমেন্টটা হয়ে যাবে ডেফিনেটলি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। তার দায়িত্ব হবে ভোট করা। ভোটের পরে যেই দিন নতুন সংসদ বসবে, যেদিন নতুন এমপিরা শপথ নিবে, ওই দিনই এই গভর্নমেন্ট সিজ টু বি এক্সিস্ট হবে, অটোমেটিক, বাই অপারেশন অফ ল, বাই ডিন্ট অফ ল, আচ্ছা। বাই ওথ এন্ড বাই আচ্ছা, রিপ্লেসমেন্ট। তাহলে বুঝলাম যে তখন হ্যাঁর এই যোগ্যতা কনসিকুয়েন্স কি থাকবে আর না। নায়ের কনসিকুয়েন্স কি, এটা একটু মোটামুটি বুঝলাম আইনি ব্যাপারটা আপনার কাছ থেকে। কিন্তু মানে ইতিহাস যা বলে 3টি গণভোটে সবগুলোতে হ্যাঁই জয়যুক্ত হয়েছে। আর আপনি যে পয়েন্টগুলো বলছেন সেই পয়েন্টগুলো খুব কিন্তু আলোচিতও হচ্ছে না, যে হ্যাঁ জয়যুক্ত হলে এরকম কনসিকুয়েন্স হতে পারে, এটি খুব একটা আলোচনায়ও নাই। ফলে মানে বিষয়টা মানুষ বুঝতেও পারছে কিনা বা রাজনৈতিক দলগুলো অনুধাবন করছে কিনা, আপনিও বলছিলেন যে সেটি আসলে খুব স্পষ্ট না। তাহলে মানে ইতিহাস যা বলে যে হ্যাঁই জয়যুক্ত হয়, আপনাদের এই প্রচারণায় খুব একটা লাভ হবে বলে মনে করছেন? আমাদের এই প্রচারায় লাভ হতে পারে। আম, কারণ হচ্ছে আমরা মনে করি এর ফলে জনগণ নতুন ভাবে চিন্তা করছে, এবং এই নতুন করে চিন্তা করাটা দরকার। রাজনৈতিক দলগুলো নতুন করে চিন্তা করবে। আম, গণভোটের ফলাফল সবসময় হ্যাঁ হয়েছে, এটা সত্য। তবে সেই সব গণভোট হয়েছিল একটা দক্ষ সরকারেরই অধীনে। জিয়াউর রহমান দক্ষ শাসক ছিলেন, কোনো সন্দেহ নাই। এরশাদ দক্ষ শাসক ছিলেন, কোনো সন্দেহ নাই। তারা সমস্ত সংস্কার করে, ইমপ্লিমেন্ট করে, এটা সুফল জনগণকে দিয়ে তারপরে গণভোটে এটাকে রেট্রোস্পেক্টিভ
ভূতাপেক্ষ ভাবে এটাকে রেটিফিকেশন করেছে। আর বর্তমানটা হচ্ছে ভবিষ্যৎ রিফর্মের জন্য বর্তমান গণভোট, যেটা ভবিষ্যৎ পার্লামেন্টকে বাইন্ড করবে। ভবিষ্যৎ পার্লামেন্ট যদি গণভোটের এই কোনো বিষয়গুলোতে না ভোট পাস হয়, পার্লামেন্টে না ভোট পাস হয়, আর সেটা গণভোটে হ্যাঁ আছে, তখন কি হবে? তখন কি আপনি সংবিধানকে উপরে নেবেন না জুলাই সনদকে উপরে নেবেন? এটা হচ্ছে একটা বড় ইস্যু। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, এখানে অনেক সাবস্টেন্টিভ ভালো কন্টেন্ট আছে যেগুলো লেবিয়াথান ঠেকাতে চেষ্টা করবে, শেষ করে জনতা সরকারকে শেষ করে দেওয়ার অনুভব করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যৎ সরকার যেই হবে সে এই সংস্কারগুলোকে এই প্রক্রিয়ায় ওন করবে না, আচ্ছা, কারণ এটা সুইসাইডাল হবে। আচ্ছা, আমরা দেখলাম যে গণভোটে না এর প্রচারণাটা আপনারা খুব সম্প্রতি শুরু করেছেন, মানে এর আগেও আপনার সাথে যখন কথা হয়েছে গণভোট নিয়ে, আমি তখনও আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি গণভোটে হ্যাঁ না না, আপনি বলছেন ডিসিশন নিয়ে। কিন্তু এখন যখন ধরেন যদি বলি পোস্টাল যারা প্রবাসী ভোটার আছে তারা ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছে, আপনারা ইদানিং এসে কেন এটা বলছেন? মানে এটা যদি এতই সিরিয়াস হয়, কেন আগে থেকে আপনারা আপনাদের কনসার্ন জানালেন না, মানুষকে সচেতন করলেন না? দেখুন, এখনো দেশে একটা ভীতিকর পরিস্থিতি চলছে। এখনো দেশে মানুষের মুখে হাসি নাই। কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি। 90-এর পরে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, জিয়াউর রহমানের সময় রাজনৈতিক সমঝোতা হয়েছিল, 86-এও একটা রাজনৈতিক সমঝোতা হয়েছিল, 2008-এও রাজনৈতিক সমঝোতা হয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম একটা সমঝোতাবিহীন ভোট হচ্ছে, যেখানে আমেজ নাই, সৌহার্দ্য নাই, অন্তর্ভুক্তি নাই, মানুষের মুখে হাসি নাই, হাসিহীন একটা ভোট। এবং মোস্ট ইম্পর্টেন্ট, খুবই দুঃখজনক, লজ্জাজনক, হাস্যকর, 50% লোক এখনো মনে করে ভোট হবে না। আমরা ভোট চাওয়ার পরে জনগণ বলে ভোট হবে, সাংবাদিকরা প্রথম প্রশ্ন করে ভোট হবে, রাস্তাঘাটে হাঁটলে মানুষ জিজ্ঞেস করে ভোট হবে। আপনি কি কখনো পাল্টা জিজ্ঞাসা করেছেন কেন হবে না? মানে তাদের শঙ্কার জায়গাটা কি, কেন মনে করছে যে হবে না বা নাও হতে পারে? কেন মনে করছে হবে না? আহ এটা একটা কারণ হচ্ছে 90 সালে কোল্ড ওয়ার শেষ হয়ে গেছে, কিন্তু 90-এর পর থেকেও আমেরিকা সবসময় জানতো রাশিয়া একদিন ফিরে আসবে এবং কিভাবে ফিরে আসবে, এবং ইভেন্টুয়ালি রাশিয়া ফিরে আসলো। তো 90-এর পরেও 20-30 বছর আমেরিকা কিন্তু রাশিয়াকে কমব্যাট করেই তার সবকিছু করেছিল। আমার মনে হয় এখন এদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ ভোট ঠেকানোর চেষ্টা করবে, অথবা আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না, ভোটটা হবে না। হ্যাঁ না ভোট নিয়ে জট লাগে। সবচেয়ে বড় কথা, জনগণ রাষ্ট্রীয় স্ট্রাকচার দেখতে পাচ্ছে না। একটা ভোটের আগে একটা রাষ্ট্রীয় স্ট্রাকচার লাগে। আজকে যে পরিমাণ মারামারি হানাহানি হচ্ছে, যদি একসাথে 50টা আসনে সমস্যা শুরু হয়, কত আর্মি আছে আমাদের, কত পুলিশ আছে আমাদের, কিভাবে আমরা ট্যাকেল দিব? ট্যাকেল দেওয়ার মাস্টার প্ল্যানটাই বা কি? অন্ধের মতো ভোটে ছেড়ে দেওয়া হচ্ছে প্রার্থীদেরকে, অন্ধের মতো সমর্থকরা হেঁটে যাচ্ছে। আমরা শঙ্কার মধ্যে আছি, রক্তপাত হয়ে যেতে পারে, নিকৃষ্ট ভোট হয়ে যেতে পারে। 2014 সালের ভোটের একটা স্টিগমা ছিল 154 জন আনকনটেস্টেড, এটা এই ভোটে হয়নি, একজন আনকনটেস্টেড হয়নি। এটা বাদ দিলে বাকি ইন্ডিকেটর গুলো যে কোনো দিকে টার্ন নিতে পারে। আচ্ছা, কিন্তু আপনি বলছেন সমঝোতাবিহীন ভোট, আমেজবিহীন ভোট, কিন্তু প্রচারণা বেশ জোরে সোরে তো প্রচারণা দেখা যাচ্ছে। তারেক রহমান জনসভা করছেন, জামায়াতের আমির প্রচারণা চালাচ্ছেন, আর বাকি এমপি প্রার্থীরা তো চালাচ্ছেনই। তাহলে কেন আসলে আমেজবিহীন বলছেন আপনি? মানে এটা একটু ছোট্ট করে যদি একটু শুনি, কেন আমেজবিহীন মনে হচ্ছে? আমরা যখন মানে আমাদের এলাকাগুলোতে যাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ভয় আছে। প্রচুর মামলা হয়েছে, অনেকের জামিন হয়নি, পুনরায় মামলার ভয় আছে। আমরা যখন ভোটারদেরকে বলি আমাদের মিটিং এ আসেন, তারা মামলার ভয়ে অনেকে আমাদের মিটিং এ আসছে না, বিশেষ করে আওয়ামী লীগের নিরীহ সমর্থকরা। তো তারা তো একটা পার্সেন্টেজ অফ পিপল, এই পার্সেন্টেজ অফ পিপলের ভয়টা সংক্রমণক হচ্ছে আরো দিকে। তো সেদিক থেকে চিন্তা করে আমি মনে করি হাসিহীন ভোট হচ্ছে, উৎফুল্লতাহীন ভোট হচ্ছে। এই ভোটের ফলাফল নিয়ে যেই আসবে তার দেশ চালানো কঠিন হবে, এবং তার 5 বছরের লংজিভিটি, এটা নিয়ে অনেকে বলছে 5 বছর থেকে খুব মানে টাফ ধরেন হতে আপনি পারে। যেটা বলছেন যে আমেজবিহীন, এর আগেও তো মানে হয়ে গেল, ভোট তো হয়ে গেছে। এর আগে যে ভোটগুলো নিয়ে প্রশ্ন আসছে 3টা ভোট, সেখানে বিএনপির সমর্থকদের মধ্যে সেই আমেজটা ছিল না, মানে অংশগ্রহণ করতে পারে না, তাদের মধ্যেও সেই হাসিবিহীন ভোট বা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, সেগুলোও তো হয়ে গেছে। মানে হয়ে গেছে, ক্ষমতা এসেছে বা সরকার গঠন করেছে, কন্টিনিউ করেছে, হয়েছে। তো এবারে এমন বড় কিছু মনে হচ্ছে কেন? দেখুন, এটা সত্য যে তখন অনেক অন্যায় ভোট হয়েছে, 14 সালে, 18 সালে, 24 সালে, এটা অস্বীকার করবো না, আমরা অবশ্যই হয়েছে। এবং তখন
অনেক খারাপ কাজও আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়েছে, প্রশাসনকে দিয়ে ভোট করানো হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে, 154 দিন আনকন্টেস্টেড হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরাও সেগুলো সাফারও করেছি, যে একবার জিতেছি আবার 2 একবার হেরেছি। তো আমরা নিজের চোখে এগুলো দেখেছি। হুম। কিন্তু তখন কিন্তু রাষ্ট্রটা ছিল, তখন পুলিশকে মানুষ ভয় পেত, আর্মিকে ভয় পেত, তাদের ভিজিলেন্স ছিল। হ্যাঁ, তারা সরকারি এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটা সত্য, কিন্তু ওটার সাথে সাথে কোলেট্রাল বেনিফিট হিসাবে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন ছিল। ধর্ষণ হতো না, লুট হতো না, একটা রাষ্ট্রীয় কাঠামো ছিল আর রাষ্ট্রীয় ধর্ষণ ক্যারেক্টার হতো ছিল। শামীম পাটোয়ারি। হতো, হ্যাঁ হতো, এটা সত্য, কিন্তু র্যামনেন্ট হতো না। এখন যেটি ঘটছে, রাষ্ট্র কাঠামোর চিড় ধরে গেছে, রাষ্ট্রের পিরামিড স্ট্রাকচার, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এটা নাই। গত 2 বছর কোনো উপজেলা চেয়ারম্যান নাই, কোনো পৌর মেয়র নাই, এমপি নাই। এইখানে তো মানুষ মানুষ কোনো জায়গায় আস্থার জায়গা পাচ্ছে না। তো এইখানে গিয়ে আমি মনে করছি যে মানুষের মধ্যে সংখ্যা এ কারণে মনে হচ্ছে যে এই সরকার ভোটটা 42 সেন্টার উঠাবে, করবে কিভাবে? ভোটের দিন এমন হতে পারে যে যার মতো রেজাল্ট করে নেবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। লোকাল প্রেশার দিয়ে যার যা শক্তি আছে তাই করে নেবে, শীতটা ঢাকা পর্যন্ত আসবে, ফাইনাল। এটাই কুল্লে হাল ইয়ালা খালাস টাইপ ইলেকশন হতে পারে, এই ভয়টা কিন্তু আছে। একদম মিডিয়া কু হতে পারে, দখল হয়ে যেতে পারে। আগে যখন দখল করে ফেলতো তখন আর্মিরা আসতো তড়িৎ গতিতে, এখন আর্মিরা আসবে কি না, কতজন আসবে, কত জায়গায় আসবে, কত জায়গায় হাঙ্গামা হবে, এইগুলো নিয়ে একটা প্রশ্নবিদ্ধ সমস্যা আমরা ফেস করছি। এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম, আলোচনা করে এই জিনিসগুলো সমাধান করা হয়নি। নাও দ্য ক্রুশিয়াল কোশ্চেন ইজ, এরপরে কি হবে? এরপরে বেশিরভাগ মানুষ মনে করে এই সরকারটা দীর্ঘদিন থাকতে পারবে না ইকোনমিক কারণে। আর ওই যে বললাম সমঝোতাটা হয়নি, অথবা আপনি ধরে নেন বিএনপি ক্ষমতায় আসছে, হুম। যেটা একটা পসিবিলিটি আছে। যদি তাই বিএনপি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই ইসলামিস্টরা স্ট্রং একটা শক্তি হিসেবে থাকবে। তারা সংসদে বক্তব্য দিবে, বাইতুল মোকাররমে বক্তব্য দিবে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, মাদ্রাসা, কলেজগুলো, বড় বড় গুলো সবই তো ছাত্র শিবিরের দখলে। হুম। যেই শিক্ষা বেশি দূর আগাতে পারবে না, আগানোর কোনো কারণ নাই। কারণ ওই যে বললাম রাজনৈতিক সমঝোতার মানে এটা দরকার কি ছিল। আপনি পরের সরকারের জন্য ভবিষ্যৎবাণী করছেন? জি, দুটোই বলছি। আরেকটা জিনিস খুব নিষ্ঠুর ঘটনা ঘটে গেছে। সাদ্দাম, ওর জামিন নাকি হাইকোর্ট দিয়েছে। হুম হুম। হাইকোর্ট এতদিন জামিন দেয়নি কেন, এটা তো বুঝলাম না। জানি না তার বিরুদ্ধে মামলাগুলো কি আছে, তবে তার বারবার জামিন হতো এবং তাকে জেলের বাইরে অ্যারেস্ট করা হয়েছিল। একদম দুঃখজনক একটি অধ্যায়। তার স্ত্রী আত্মহত্যা করেছে বাচ্চাটাকে মেরে, এমনটা আমরা পত্রিকায় পড়েছি। ভিন্ন তথ্য পত্রিকায় পেয়েছি আমরা। এরপরে তার প্যারোল হলো না কেন? কেউ বলছে প্যারোল আবেদন করেছে, কেউ করেনি। তাকে প্যারোল না করে লাশ দেখতে, লাশ হসপিটাল, জেলখানায় চলে গেছে। কি নির্মম, কি ভয়াবহ, কি কি ভয়ানক ভেন্ডেটা কাজ করছে, এবং কি ভয়ানক স্টেটলেসনেস কাজ করছে। যদি রাষ্ট্র থাকতো, এটা স্ট্রাকচারালি তার প্যারোল হয়ে যেত, আবেদন করতে হতো, রাষ্ট্রই বলতো আপনারা আবেদন করে আমরা প্যারোলে মুক্তি দিচ্ছি। এটাই তো রাষ্ট্র, সেটা নাই। এবং আমরা আমাদের জাতীয় পার্টির প্রার্থী, অত দুজনের কথা আমি জানি, আমাদের প্রার্থী যাদের বিরুদ্ধে 9টা 10টা মামলা দেওয়া হচ্ছে, প্রত্যেক মামলায় তারা জামিন পায়, আবার তারা যেন ভোট করতে না পারে এই জন্য তাদেরকে আবার আটকানো হচ্ছে। গোলাম কিবরিয়া টিপু বরিশাল, আর সেলিম সাহেব নরসিংদী, হুম। এনাদের বিরুদ্ধে মামলা ছিল 4-5টা। প্রতিবার তারা জামিন পেয়ে যখন বেরোতে যাবে জেল গেটে বলা হয় আরেকটি মামলা সোনারে। এটা একটা বিশাল সিন্ডিকেট হয়ে গেছে, সোনারের সিন্ডিকেট। এখানে রাষ্ট্রের কিছু অংশ প্রতিশোধ নিচ্ছে, আবার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এই সুযোগে বিপুল পয়সা আর্ন করছে, যেটা আগেও হতো। আমি তো মনে করি আগের জিনিসগুলো ফিরে আসতে ঠেকাতে পারেনি এই সরকার। হয়তোবা লার্জ স্কেলে কিছু জিনিস এখনো হয়নি, কিন্তু যদি এই সরকার এভাবেই থাকে, তাহলে তো আমার মনে হয় অতীতের স্বৈরাচারের রেকর্ড ভেঙে যেতে পারে। হুম। এই ভয় আছে। আচ্ছা, আপনি একটু ন্যায় মানে বিচারের, আইনি জায়গায় একটু কথা বলে আপনি বলছিলেন যে দুজন, আপনাদের অন্তত দুজন প্রার্থী যারা জামিন পাচ্ছেন না, হলেও আবার জেলগেট থেকে আটকে ফেলা হচ্ছে, সেই প্রসঙ্গটাতে আসবো। কিন্তু এই যে প্যারোল হলো না, বা তার যে এতদিন ধরে জামিন হচ্ছে না, বা জামিন হলেও গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, মানে এখানে একটু আইনি জায়গাটা বিশ্লেষণ করবেন যে মানে আইনের ভঙ্গটা কোথায় হলো, সরকারকে কোথায় কোথায় আপনি দায় দিতে পারেন এখানে, বা যদি যদি দেখুন, সেটি আইনের ব্যাপার হয়, সেটি আদালত প্রাঙ্গণের ব্যাপার, তার জন্য সরকার কিভাবে দায়ী হয়? না, সরকার দায়ী হবে এই কারণে, প্রথম হচ্ছে আমি মামলাগুলোর কাগজ দেখিনি, তবে এই ধরনের গতানুগতিক মামলা হচ্ছে একটা হত্যা মামলায় 30-40টা জেলার মানুষকে দিয়ে দিয়েছে, আবার কিছু কিছু হত্যা মামলায় সাংবাদিকদের দিয়ে দিয়েছে, হুম। কিছু হত্যা মামলায় শিল্পীদের দিয়েছে।
কিছু হত্যামামলা ক্রিকেটার দিয়েছে, অর্থাৎ একটা লিস্ট করা হয়েছে যে এই 10,000, 20,000, 50,000, 1,000 লোককে আমরা কোনো না কোনো ভাবে মামলায় দিয়ে দেবো। কেউ কি দেখেছে ওরা গুলি করেছে? কেউ কি তার কাছে পিস্তল উদ্ধার করেছে যে পিস্তল থেকে গুলিটা গিয়ে গায়ে লেগেছে? কেউ কি ওই ছুরিটা উদ্ধার করেছে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে? কেউ কি ওই লাঠিটা উদ্ধার করেছে যে লাঠিতে সে বাড়ি মেরেছে এবং লাঠিতে হাতের ছাপ আছে, হুম। অথবা পিস্তলের বাটে হাতের ছাপ আছে? সাইন্টিফিক এভিডেন্স ছাড়া, অকুলার এভিডেন্স ছাড়া যে মামলাগুলো হয়ে থাকে, সেই মামলাগুলো প্রাইভেসি আসামিকে জামিন দেওয়া হয় সাধারণত। অথবা কেউ কি কনফেশন করে বলেছে আমি ছিলাম, আমার সাথে অমুক অমুক ছিল, ঠিক এই জিনিসগুলো ছাড়া হাইকোর্ট সাধারণত জামিন দিয়ে দেয়। হাইকোর্ট কেন জামিন দিতে পারেনি এর প্রেক্ষাপটটা হচ্ছে এই, হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি তার দরজায় লিখে দিয়েছিলেন জুলাই আন্দোলনের সময় বা জুলাই আন্দোলনের ঘটনার মামলাগুলোতে জামিন আবেদন গ্রহণ করা হবে না। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। যখন জামিন দেওয়া হচ্ছিল, একজন বিচারপতি দিচ্ছিলেন, তখন প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেছিলেন এত জামিন হচ্ছে কেন, তাকে শোকজ করেছিলেন, যেটা উনি পারেন না। হাইকোর্টের কোনো বিচারিক প্রক্রিয়াকে অ্যাপিলেট ডিভিশন কখনো শোকজ করতে পারে না, কখনো পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে পারবে, তাকে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে দিতে পারবে, তাকে এই বাসা না দিয়ে ওই বাসা দিতে পারবে, তিনি যখন রায় দেবেন এটার বিরুদ্ধে আপিল ছাড়া অন্য কোনো সুযোগ নাই। আর আমরা দেখেছি কোর্টে এটা 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 হয়েছে যেটা, এই ঢাকা শহরেই 94 জন আইনজীবীকে একটা এই ধরনের মামলা জেলে পাঠানো হয়েছে, 94 জন। তো তখন আসলে অন্য আইনজীবীর একটা প্রতিহিংসায় ছিল, কিছুদিন আগে তারা মারামারির ভিকটিম হয়েছে, আমি বলছি আইনজীবী তাদেরকে মেরেছে, তো এদের জেলে নেওয়ার ব্যাপারেও তারা তখন সচেষ্ট ছিল। যেটা হতো যখনই এই ধরনের কোনো মামলায় জজ সাহেব জামিন দিতে চাইতেন, একটা বড় অংশের লয়াররা লাভ দিয়ে বলতো আপনি স্বৈরাচারের দোষর, আপনি দালাল, আপনি জামিন দিতে পারবেন না। অনেক জজ সাহেব তারপরও সাহস করে জামিন দিয়েছে, অনেকে অ্যাম্বারাস হয়ে চলে গেছে। এখানে বিচারকদের খুব একটা দোষী করার কিছু নাই, মত ঠেকানো না গেলে কোনো ন্যায় বিচার হবে না। আর ওই যে রাষ্ট্রের দায় কেন, ওই যে পিপি সাহেব থাকেন আর অ্যাটর্নি জেনারেল থাকেন, যখনই কোনো জামিনের আবেদন আসে তখন জজ সাহেব বলে পিপি সাহেব কি বলেন, অথবা আমাদের এখানে বলে অ্যাটর্নি জেনারেল সাহেব কি বলেন। যদি অ্যাটর্নি জেনারেল সাহেবরা বলে জামিন তো আমার কোনো অবজেকশন নাই, তখন জজ সাহেবরা জামিন দিয়ে দেন। ওর ক্ষেত্রে সার্টেনলি পিপি বা অ্যাটর্নি জেনারেলরা স্ট্যান্ড অবজেকশন দিয়েছে, বুঝে না বুঝে, অথবা ইনস্ট্রাক্টেড হয়ে, অথবা ভেন্ডেটা হয়ে। আমরা দেখেছিলাম মানে যদি বলি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে আওয়ামী লীগের দেখলেই গ্রেপ্তার করে ফেলবা, পুলিশকে নির্দেশনা দিচ্ছেন, মানে একটা ভিড়ের মধ্য থেকে বলছেন যে আওয়ামী লীগ দেখলেও গ্রেপ্তার হচ্ছে না, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, মামলার কোনো দরকার নেই, মামলা আছে কিনা দেখার দরকার নাই, গ্রেপ্তার না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলছিলেন পুলিশকে, পেছনে দাঁড়ানো পুলিশকে। আবার আমরা আইন উপদেষ্টাকে দেখেছি যে তিনি বলছেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা জামিন যেন না হয় সেই বিষয়ে তিনি বলেছেন, এবং জামিন কেন দেওয়া হচ্ছে এটার দায় হাইকোর্টের, তিনি এটা বলে, মানে এই যে তার এই বক্তব্যগুলোর প্রভাব কি আসলে এই পুরো বিষয়গুলোর মধ্যে পড়ছে? হ্যাঁ, ওই যে একটা মব ছিল, দানব ছিল রাস্তায়, এই দানবকে সবাই তোয়াজ করেছে, উনিও তোয়াজ করছেন, উনি এমন ভাবে কথা বলছেন যেন ওই দানব তার বিরুদ্ধে না লাগে। তার বিরুদ্ধে তো আন্দোলন হয়েছিল আসলে। তো উনি জানি না আমি এখনো কি দক্ষতার স্বাক্ষর রেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালিয়ে, কিন্তু আমি তো মনে করি পুলিশদের মধ্যে একটা ক্ষোভ আছে, পুলিশ অনেক হত্যা হয়েছে, সেটার বিচার হয়নি। পুলিশ তাদের বিরুদ্ধে অন্যায়েরও একটা প্রতিবাদ চেয়েছিল, অনেক পুলিশের চাকরিচ্যুত হয়েছে, পুলিশের মধ্যে স্ট্রাকচার এখনো ভালো হয়। যেটা বললাম ভোট সুষ্ঠু না হওয়ার পিছনে এটাও একটা কারণ, ভোটে নিয়ে সংখ্যার এটাও একটা কারণ, পুলিশ স্ট্রাকচার না। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি মাংসে আলু বেশি নাকি মাংস বেশি, এটা খুব ভালো বুঝতে পারেন চট করে। এই আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমন চালাচ্ছে তার তো কোনো রিফ্লেকশন আমরা দেখছি না। পুলিশ তো চোখে পড়ে না, পুলিশ তো থানা থেকে বেরোচ্ছে না, খুব কম। আমি নির্বাচনী এলাকায় ঘোরাঘুরি করেও পুলিশ চোখে পড়ছে না। ওই যে বললাম, যখন সংকট আসবে পুরো সংকটটা প্রার্থীকে একা ফেস করতে হবে, কোনো রাষ্ট্রীয় সহযোগিতা সে পাবে না। বাট নির্বাচনের সময় সে প্রার্থী, তার পূর্ণ অধিকার আছে পূর্ণ সহযোগিতা পাওয়ার। কিন্তু এখন বলছে যে এইখানে তো প্রার্থীকেই গান ব্যবহারের পারমিশন দিচ্ছে বা গান ম্যান দিচ্ছে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তো এমনটাও বলেছেন। এটা আরেকটা বৈষম্যমূলক আচরণ, কারো কাছে গানম্যান থাকবে, কারো কাছে থাকবে না। কেউ টাকা পয়সা আছে একটা গান নিয়ে নিবে, আর যার টাকা পয়সা নেই সে গান নিতে পারবে না। তো এগুলো নিয়ে তো আসলে ভোট হয় না। ভোটের সময় বরঞ্চ অলওয়েজ কালচার হচ্ছে সমস্ত লাইসেন্স অপরাধ অস্ত্রগুলো ফেরত নিয়ে নেয় ভোটের সময়। আমাদেরও নিয়ে নিত, আমাদের তো অস্ত্র ছিল না, লাইসেন্স ছিল। আর একটা জিনিস হচ্ছে প্রচুর অস্ত্র লুট হয়েছে,
কেউ বলে 30,000, কেউ বলে 60,000। এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ব্যর্থ। এত অস্ত্র থাকা অবস্থায় কিভাবে ভোট হবে? ভোটের তফসিলের আগে সারা দেশে চিরুনি অভিযান করে অস্ত্রগুলো উদ্ধার করতে পারতো, করা হয়নি। কোনো একটা হীন উদ্দেশ্য থাকতে পারে। দুই হচ্ছে প্রায় 3,000 জঙ্গি বা অপরাধী জেল থেকে ওই সময় পালিয়ে গেছে। ওই যে রাষ্ট্র ছিল না, পালিয়ে গেছে, জেলখানায় কেউ নেই, পালিয়ে গেছে। তারা মধ্যে এখনো 700 এখনো ডেজার্টেড আছে। এই 700-র মধ্যে শীর্ষ জঙ্গি আছে। ওই শীর্ষ জঙ্গি আর এই অস্ত্র দুটি লিঙ্ক করলে একটা বিশাল ফুটপ্রিন্টের চিত্র ফুটে আসে। এইখানে গিয়েই আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্র একটা হুমকির মাথায় আছে। এবং কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচনে সেই অস্ত্রগুলো ব্যবহৃত হবে না, সেই ব্যাপারে তিনি একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যে লুট হওয়া অস্ত্র। এটা তো আসলে উনি কিভাবে বলছেন আমি জানি না। আম, অস্ত্রগুলো তো ব্যবহারের জন্যই লুট করেছে। কখনো না কখনো ব্যবহার, নির্বাচন না হলে কি তার কি সশস্ত্র বিপ্লবের জন্য উনি অপেক্ষা করছেন? যখন সশস্ত্র বিপ্লব হবে তখন অস্ত্র ব্যবহার হবে, তখন উনি প্রোঅ্যাক্টিভ হবেন। আসলে আমি মনে করি রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞ লোকরা দেশ চালাচ্ছে এবং দেশের সার্বিক পরিস্থিতি হুমকির মুখে তারা ফেলে দিচ্ছে, বুঝে না বুঝে। এবং তারা মবের আন্ডারে থাকছে। যে মব রাষ্ট্র চাচ্ছে না, মব নিজেকে রাষ্ট্রের উপরে নিয়ে যাচ্ছে। তো যারা আপ- রাষ্ট্র চাচ্ছে হুম, আর তাদের সাথে কনসাল্ট না করার কারণে এটা হচ্ছে। জি, একটু আরেকটা প্রশ্ন আসে যে এই যে আমেজহীন নির্বাচন বলছিলেন এবং আশঙ্কা আপনি নানান রকম আশঙ্কা করছেন, এমনকি নির্বাচন হবে কিনা সেই আশঙ্কার বিষয়টাও আছে, তবুও সেই নির্বাচনে আপনারাও নির্বাচন করছেন। আম, আপনারা নির্বাচনের আগেও একটা অনুষ্ঠান আপনার সাথে কথা হয়েছিল, আপনি বলেছিলেন যে নির্বাচনে জোট হতে পারে, আপনারাও জোটে যেতে পারেন। হলো না কেন কোনো রকম জোট? মানে আপনারা কি স্বৈরাচারের দোসর ট্যাগ খাওয়া, এই জন্য আপনাদেরকে কেউ জোটে নিচ্ছে না? বিষয়টা এরকম কেন হলো না আপনাদের সাথে কোনো জোট? অনেক তো জোটের সমীকরণ দেখলাম ভোটের আগে। বিষয়টা অনেকটা এরকম, সত্য, আমরা অস্বীকার করবো না। এই স্বৈরাচার দেশের সরকারের অনেকেই আমাদের সাথে ফর্মাল জোট করতে আগ্রহী হবে না। আমরাও উপযোজক হয়ে খুব একটা কারোর সাথে জোট করার চেষ্টা করিনি। আমরা আসলে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্তটাও নিয়েছি অনেক দেরিতে। সেজন্য আমাদের একটু এলোমেলো হয়েছে বাস্তবায়নটা। এখন ভোটের মাঠে আমরা দেখতে চাই জোট ছাড়া আমরা কি করতে পারি। একতরফা ভোটে অংশগ্রহণ করে আমাদের অনেক তকমা লেগেছে। এখানে কোনো জোট করলে যার সাথে জোট করব তার সমস্ত দায়ভার আমাদের কাছে চলে আসবে। আর তার থেকে বড় কথা হচ্ছে কতিপয় আসনে আমরা জোট করব, বাকি আসনগুলো কি হবে? বাকি আসলে প্রার্থীদের আমরা কি জবাব দেব? তো সেই দিক থেকে চিন্তা করে সক্রিয় জোটের ব্যাপারে আমরাও খুব বেশি আগ্রহী হইনি। আমরা দল রক্ষা করেছি, লাঙ্গল রক্ষা করেছি। যারা আমাদেরকে ভোটে বাধা দিতে চাচ্ছিল, ব্যান করতে চাচ্ছিল, তাদের সামনে আমরা দীপ্ত পায়ে ভোটে অংশগ্রহণ করছি, প্রচার করছি। এইটা আমাদের একটা নৈতিক জয় এবং একটা দীর্ঘমেয়াদী দলের একটা বেজ আজকে তৈরি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। ভবিষ্যতে আর কেউ জাতীয়বাদী বর্জনের যে বাদ দিয়ে ভোটের কল্পনাও করতে পারবে না। কিন্তু এই যে নৈতিক আমাদের জয়টা একই আপনাদের হলো, এই জয়টা আসলে কিভাবে হলো? মানে কারণ এই কারণে বলছি যে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ উঠলো, আমরা দেখেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা কোনো পরিকল্পনা এই সরকারের নাই, কিন্তু একদম হাসনাত আবদুল্লাহ একাই গিয়ে আন্দোলন করে একরকম যমুনা ঘেরাও করে খুব দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত চলে আসলো। আপনাদেরকে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা, আপনারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, একটা তো সফল হয়েছে, আপনারা ঐক্যমত কমিশনের কোনো জায়গায় আর যেতে পারেন নাই। কিন্তু পরবর্তীতেও আপনাদের বিরুদ্ধে এই বিষয়গুলো ছিল যে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতোই, কিন্তু সেটা সম্ভব হলো না। এই যে আপনি এদেরকে নৈতিক জয় দেখছেন, এর পেছনে মানে নৈতিক জয়টা আপনারা কিভাবে করলেন? আমরা কেউ পালিয়ে যায়নি। যে কোনো কারণে হোক আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। তো এই পালিয়ে যাওয়া আর পালিয়ে না যাওয়ার মধ্যে বিশাল যোজন যোজন পার্থক্য। আমরা অস্বীকার করব না, আওয়ামী লীগ আমাদের থেকে অনেক শক্তিশালী দল। কিন্তু আমরা যেটা করতে পেরেছি, এটা আওয়ামী লীগ কিন্তু পারছে না, কারণ তাদের শীর্ষ নেতৃত্ব পালিয়ে গেছে এবং নেতাকর্মীকে রেখে পালিয়ে গেছে। তো সেটারও অনেক বাস্তবতা আছে যে মব আমরা দেখছি, পালিয়ে না গেলে তো 1.5 লোক মারাই যেত হয়তো বা। তো ওই যে মবের কাছে আমরা নতজানু হইনি। এবং জাতীয় পার্টি প্রথম যারা হাসনাত বা এদের পক্ষে গালিগালাজ করে কথা বলেছে, রংপুরের মেয়র এবং এরশাদ প্রথম। জাতীয় পার্টি প্রথম গণ অধিকার পরিষদের লোকজনকে পিটিয়েছে বরিশালে মবের বিরুদ্ধে, প্রথম। যা মিডিয়াতে প্রকাশ পায়নি। জাতীয় পার্টি যখন গণ অধিকার পরিষদ আমাদের পার্টিকে পাবার আগুন দিল, আমরা বুক টিকে দাঁড়িয়েছিলাম। তো এই কাজগুলো করার কারণে আমরা মনে করি জনগণের মধ্যে আমাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বেড়েছে। ফর দ্য ফার্স্ট টাইম জাতীয় পার্টি একটা সঠিক, অনেকদিন পর
একটা সঠিক রাজনীতি করছে, অন্য কোনো দলের সাথে মুখোমুখি না হয়ে, হুম। অন্য কোনো জোটের অ্যালায়েন্স না হয়ে নিজের রাজনীতি করছে। আমরা কম বেশি ভোট যেটাই পাবো এটা আমাদের অ্যাসেট হবে, এবং আমি মনে করি সামনের ভোটে জাতীয় পার্টি ভালো করবে। তবে এই ভোটটা পরবর্তী ভোটের জন্য আমাদের অনেক হেল্পফুল হবে। জি, এটি আপনাদের রিয়েলাইজেশন ফর দ্য ফার্স্ট টাইম জাতীয় পার্টি সঠিক রাজনীতি করছে অনেকদিন পর, অনেকদিন পর। এর জি আগেও করেছে জি, অনেকদিন পর। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি বলছিলেন যে মানে দুজন নেতা বরিশাল এবং এবং নরসিংদী দুজন নেতা নরসিংদী। তারা তারা প্রার্থী হয়েছেন, কিন্তু তাদের জামিন হচ্ছে না, বা জামিন হলে আবার জেলগেট থেকে আটক হচ্ছে। কিন্তু এই যে যারা আসলে আগের সরকারের সাথে থেকে নির্বাচন করেছেন, সবারই মোটামুটি শীর্ষ নেতারা যারা দেশে ছিলেন গ্রেপ্তার হয়ে গেছেন বা জেলখানায় আছেন, তাদেরও জামিন হচ্ছে না। কিন্তু আপনাদের দলের শীর্ষ নেতারা কোনো এক কারণে এই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে না, অন্তত কারাগারে যেতে হচ্ছে না। জিএম কাদের আছেন, আপনারা আছেন, মানে আপনাদের কি কোনো বিশেষ সক্ষমতার জায়গা আছে বা যোগাযোগের জায়গা আছে? আপনারা এড়িয়ে যাচ্ছেন কিভাবে এই বিপদগুলো? না, প্রথম হচ্ছে যে আমরা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ নিয়েছিলাম স্পষ্ট। তখন আমরা বুঝতাম না যে এরা অনেকে মবকারী হবে, এদের মুখ্য উদ্দেশ্য কি, এগুলো আমরা বুঝিনি, এখন বুঝছি। বাট আমরা ছাত্র যখন মারা গেছে, হত্যা হয়েছে, আমরা ছাত্রদের পক্ষ নিয়েছি, স্পষ্ট কথা বলেছি। এবং আওয়ামী লীগ আর কিছুদিন থাকলে আমরা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হতাম। সেজন্য স্বাভাবিকভাবেই আমাদের কেস আর আদার কেসটা কখনো এক না। দুই, আমাদের কোনো লার্জ স্কেল করাপশনের কোনো অভিযোগ নাই। তিন, গণহত্যায় আমাদের নেতাকর্মী দাঁড়িয়েছিল, ছাত্রদের সাথে আন্দোলন করেছে, ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন একটা নজির নাই। কিন্তু আমাদের ছাত্ররা ওই সময় ছাত্রদের সাথে আন্দোলন করেছে, আমাদের এন্টার রংপুর করেছে, সাভার করেছে, মোহাম্মদপুর করেছে। তাহলে আমরা আন্দোলনে অংশগ্রহণ করলাম, আমাদের দুজন মারা গেল। স্বাভাবিকভাবেই আন্দোলনের পরে তো আমাদের হিরো হওয়ার কথা, কিন্তু যারা আন্দোলনের মাস্টারপ্রিন্ট করেছে তারা আসলে শুধু ছাত্রদের আন্দোলন করেনি, তারা 14, 18, 24-এর যুদ্ধাপরাধীর বিচার সব মিলিয়ে একটা স্কিম করেছে। সেই স্কিমে তাদের মনে হয়েছে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, এবং তারা বাদ দিয়েছে। 71-এর পক্ষের শক্তি হওয়ার কারণে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলন বা মানে আপনি যেগুলো বলছিলেন যে আপনারা অভ্যুত্থানের পক্ষে ছিলেন, আপনাদের ছাত্ররা ছিল সে সময় মানে অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, কিন্তু এই যুক্তিগুলো তো খুব একটা স্বীকৃত হচ্ছে না বা গৃহীত হচ্ছে না যারা অভ্যুত্থানের পক্ষে। তবুও মানে এটি একটা প্রশ্ন যে আপনারা আসলে কোনো কোথাও থেকে কোনো যোগাযোগের কারণে কি এই বিষয়গুলো এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে, নাকি কেন মানে এই গ্রেপ্তার? কারণ আপনিই বলছিলেন একটু আগে যে তার কিসের সম্পৃক্ততা কিভাবে প্রমাণিত হচ্ছে, কিন্তু তারা আসলে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী পর্যায়ের লোকজন বা আওয়ামী লীগের অনেকে আছেন যারা কোনো সম্পৃক্ততা প্রমাণ না হওয়া সত্ত্বেও তারা আসলে জেলখানায় আছেন বা তাদের জামিন হচ্ছে না, একরকম মিথ্যা মামলাতেই আছেন। সেরকমভাবে কিন্তু আপনারা সেটার শিকার হচ্ছেন না। কোথাও থেকে কোনো যোগাযোগ আছে? যোগাযোগের প্রশ্নটা এই কারণে করছে, যেমন ধরেন যারা দেশ থেকে চলে গেছেন আওয়ামী লীগের নেতারা, ঝানু নেতারা, তারা অনেকেই বলেছেন পরবর্তীতে যে সরকারের ভেতরেরই কারো সহযোগিতায় গেছেন। বা ধরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যে দেশে আছেন, তিনি বিদেশে গেলেন, তখন অনেক হাই ফুটলো, তারপরে তিনি নিরাপদেই ফিরে এলেন এবং নিরাপদেই দেশে আছেন। জানা যাচ্ছে যে তার শ্যালক, তিনি জামাতের নেতা, তিনি এখন প্রার্থী, জামাতের বড় নেতা, তিনি নির্বাচনও করছেন। এই একটা যোগাযোগের একটা বিষয় আছে। তো আপনাদের কি এরকম কোনো যোগাযোগ আছে? আপনাদের বারবার গ্রেপ্তার, এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন বা মামলা? না, আমাদের যেটি হচ্ছে, আমাদের জনগণের একটা অংশ বিশ্বাস করে জিএম কাদের ভালো মানুষ, জনগণের একটা অংশ বিশ্বাস করে জিএম কাদের সত্য কথা বলেন, এবং তাকে অ্যারেস্ট করা হলে এটা জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হতো, এবং সেটা বর্তমান সরকারকে কোনোভাবে হেল্পও করতো না। যেমন সাবের হোসেন চৌধুরী অ্যারেস্ট হয়েছে না, 2 দিনের মধ্যে কিন্তু জামিন হয়ে গেছে। তো কারণ জনগণ মেনে নিতে পারছিল না সাবের ভাইকে কেন অ্যারেস্ট করা আসলে হলো। কি জনগণ মেনে নিতে পারছিল না? সব মিলিয়ে আর কি। আমার এখানে একজন সাংবাদিক এম এ আজিজ, তিনি বলেছিলেন তার কাছে প্রমাণ আছে সরকারের উপদেষ্টারা কেন মানে যুক্ত হয়ে এই জামিনটা করিয়েছেন। আসলে আমি জানি না বিষয়টা, কিন্তু তিনি দাবি করেছিলেন। যদি এটা করেও থাকে তার ইমেজের কারণেই করেছে, এটা জনগণ গ্রহণ করছে না, সব মিলিয়েই করেছে। আর বাকিগুলো সব জনগণ গ্রহণ করে নিচ্ছেন, সাংবাদিক যারা আছে, বুদ্ধিজীবী যারা আছেন। হ্যাঁ, অবশ্যই গ্রহণ করছে না, তবে এখানে সিভিল সোসাইটি সবাই মিলে একসাথে আছে, সিভিল সোসাইটি তার পক্ষে আছে। আমি একটা উদাহরণ হিসেবে জাস্ট বললাম, এটা বেশি বললে আবার তার বিপদটা জানতে পারি। আরেকজন হচ্ছে আমাদের সুনামগঞ্জের মান্নান সাহেব, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। তিনি যখন অ্যারেস্ট হলো, তিনি কিন্তু পালাননি, বলছে আমি কেন পালাবো, আমি ঘরে থাকবো। অনেকে যখন অ্যারেস্ট করা হলো, স্কুলের বাচ্চারা আন্দোলন করেছে, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে খুব কুইক। তো এক্সাম্পল যে নাই তা না, তবে আমরা মনে করি জাতীয় পার্টি একটা হতে পারে
সরকার নিজেও চাচ্ছিল জাতীয় পার্টি অ্যাটলিস্ট একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে থাকুক, কারণ এত বেশিকে বাদ দিলে টেকা যায় না, বা এত বেশিকে বাদ দিলে ভোটটা বেশি প্রশ্নবিদ্ধ হবে। হুম। সরকার নিজেও হয়তো বা চেয়েছে যে আর প্রশ্নবিদ্ধ করবো না, এক আওয়ামী লীগকে বাদ দিয়েই তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, 13 দলকে বাদ দিয়েই তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আরো বাদ দিলে তো আরো প্রশ্নবিদ্ধ হবে। এবং অতীত ইতিহাস বলে 2006 সালের ঘটনা, যখন আওয়ামী লীগ ভোট বর্জন করলো, জাতীয় পার্টি ভোট বর্জন করলো, ভোটটা হয়নি। এবং এরশাদের মনোনয়ন বাতিলের পরে জাতীয় পার্টি মনোনয়ন বর্জন প্রত্যাহার করে নিল, 111 চলে আসছে। তো নজির তো আছে। আচ্ছা, মানে এরকম একটা কনসার্ন থেকে জাতীয় পার্টি এই ছাড় পাওয়ার জায়গাটা হয়তো হয়তোবা আমি আচ্ছা। তারপর জায়গা বলবো না, আমি বলবো অধিকার খর্বটা কম করেছে, অনেক অধিকার আচ্ছা, খর্ব করেছে, জি, একদম কিন্তু পরিপূর্ণ করেছে। স্পষ্ট। জি, কম খর্ব হয়েছে আপনাদের অধিকার, স্পষ্ট। এই যে স্বৈরাচারের দোসর যেই আখ্যা পাবার কারণে বা ট্যাগ পাবার কারণে আপনারা একটু আগেও বলছিলেন যে জোটেও আপনারা খুব একটা ওয়েলকাম হন নাই, বা ধরেন নির্বাচনের মাঠে সেই শুরু থেকেই একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, কিন্তু যাদের দোসর হিসেবে ট্যাগ দেয়া হচ্ছে তাদের কর্মী সমর্থকদের ভোট কি আপনারা টানতে পারছেন? যেমন আওয়ামী লীগ তো বলে দিয়েছে বর্জন করতে, কিন্তু বিএনপি জামাত খুব সক্রিয়ভাবে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য অনেক রকম কথা বলছে, প্রচারণা চালাচ্ছেন। আপনারা তো দোসরদের আপনাদের বন্ধুদের ভোট কি পাবেন, টানতে পারছেন? দেখুন, আসলে স্বৈরাচার পলিটিক্যালি বলা যায়, দেন তো প্রশ্নটা আসে কে স্বৈরাচার না। সাদ্দামের সাথে যা ঘটেছে এটা কি চরম স্বৈরাচারী ঘটনা না? তাহলে কি এই সরকার স্বৈরাচার না? এই সরকারের সাথে যারা উঠা বসা করছে তার স্বৈরাচারের দোষণ না? তখন 21শে আগস্ট ঘটেছে, ওটা কি স্বৈরাচারী এক না? যখন বাংলাদেশের 63 জেলায় একসাথে বোম ফুটেছে, 1,28,00,000 ভুয়া ভোটার হয়েছিল, এগুলো সবই স্বৈরাচারী। মাগুরার ভোট আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। আওয়ামী লীগ যেহেতু 15 বছর টানা ছিল, 16 বছর, স্বাভাবিকভাবেই কিউমিউলেটিভ ভাবে খারাপ কাজগুলো বেশি হয়েছে, স্বাভাবিকভাবেই। তো তারপরেও আমি তাদের সমালোচনাই করবো, তারা ভোট ব্যবস্থাকে নষ্ট করেছে এবং প্রশাসনকে নষ্ট করেছে। এটা আওয়ামী লীগ নিজে সাফার করছে। আজ থেকে আওয়ামী লীগ তার কোনো রাষ্ট্রীয় প্রোটেকশন পাচ্ছে না, মানবাধিকার রক্ষা পাচ্ছে না, কারণ প্রশাসনটা সে নিজ হাতে নষ্ট করেছে। যদি সে প্রশাসনকে নিরপেক্ষ রাখতো, এই নিরপেক্ষতার সুফল আজকে আওয়ামী লীগই পেত। যদি প্রশাসনকে, জুডিশিয়ারি কিছু নিরপেক্ষ রাখতো, এই জুডিশিয়ারিকে হাত থেকে সে মানবাধিকার সুরক্ষা আওয়ামী লীগ পেত। তো আমরা দোসরদের স্বৈরাচারের ভোট পাবো কিনা, দ্যাট ইজ ইউর কনসার্ন। আমরা 71-এর পক্ষের শক্তি। দেশ 7 দুভাগে ভাগ হয়ে যাবে, গেছে 71-এর বিপক্ষে, 71-এর পক্ষে। বিএনপি এই দুটোর মধ্যে কোনোটাই যেতে পারছে না। জাতীয় পার্টি স্পষ্ট 71-এর পক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। বিএনপি কেন দুটোর মধ্যে যে কোনোটাতেই যেতে পারছে না? মানে বিএনপি তো আমি আসছি একটু পরে। হুম, হুম। হ্যাঁ, জাতীয় পার্টি স্পষ্ট 71-এর পক্ষে নিয়ে গেছে, এবং আমরা মনে করি যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধা, দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তাদের জাতীয় পার্টিকে ভোট দেওয়া উচিত। কারণ তাদের একটা সিম্বলিক প্রতিবাদ হওয়া উচিত। জাতীয় পার্টিকে ভোট দেওয়াটা একটা সিম্বলিক প্রতিবাদ হবে। বিএনপির প্রবলেম কোথায়? বিএনপি অবশ্যই প্রো লিবারেশন দল, স্বাধীনতার ঘোষকের দল, সেক্টর কমান্ডারের দল। বিএনপির প্রচুর মুক্তিযোদ্ধা আছে, এবং আওয়ামী লীগের থেকে বিএনপিতে সক্রিয় মুক্তিযোদ্ধা বেশি সংখ্যা গুনলে। কিন্তু বিএনপিকে সারা জীবন আওয়ামী লীগের সাথে ভোট করার কারণে, বিরুদ্ধে আন্দোলন ভোট করার কারণে, স্বাধীনতা বিরোধী শক্তি এবং ইসলামিস্ট ওদের সাথে নিয়েই চলতে হয়েছে এতদিন পর্যন্ত। এবং সামনেও কখনো আওয়ামী লীগ ফিরে আসলে তাকে যদি কমব্যাট করতে হয়, ওই স্বাধীনতা বিরোধী এবং ইসলামিক শক্তিকেই বিএনপিকে সাথে নিয়ে কমব্যাট করতে হবে। সো বিএনপি এক্ষেত্রে একটা বিজয়ের কন্ডিশনে আছে, সেম কন্ডিশনে ছিল যখন আওয়ামী লীগের ব্যানের আন্দোলন হয় 2 দিন। হাসনাত যখন 2 দিন আওয়ামী লীগ ব্যানের আন্দোলন করে, ওই 2 দিন বিএনপি নিশ্চুপ ছিল, এবং কনসিকুয়েন্সটা ড্রাস্টিক হয়েছে দেশের জন্য। বিএনপিও সাফার করেছে। আমাদের ধারণা, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের একটা অংশের ভোট শিবিরে গেছে। আমাদের ডাটা যেটা বলে কিছু শিবিরে গেছে, গিভ বিএনপি কে মেসেজ যে তোমরা কেন ওই ব্যানটা ঠেকালা না, আমার ধারণা। তো আওয়ামী লীগ ফিরে আসলে তাকে কমব্যাট করার জন্য আবার জামাতের সান্নিধ্য লাগবে বা বন্ধুত্ব লাগবে, আপনি যেটা বলছিলেন। আর জামাতের সাথে যে এখন প্রতিযোগিতা, একরকম শত্রু ভাবাপন্নতাও কোথাও কোথাও গিয়ে পরিণত হচ্ছে, সেটি কমব্যাট করার জন্য আর কাউকে লাগবে না বিএনপির? সেটি কমব্যাট করার জন্য তো অলরেডি জাতীয় পার্টি একটা হিউজ সার্ভিস দেশে ইনক্লুশনে দিয়ে দিয়েছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করেছে মানে
চোখ বন্ধ করে অন্ধকূপে লাফ দিয়েছে, যে অবস্থা ছিল দেশের, যে উত্তপ্ত অবস্থা। হুম। ডিসি অফিসে মব হয়েছে, ডিসি অফিসে ঢুকতে দেয়নি, আমাদের লোকজনকে অপমান করেছে, কিন্তু আমরা ভোটে থাকার কারণে বিএনপি যে ফিল্ড লেভারেজ অ্যাডভান্টেজটা পাচ্ছে, জামাত বলতে পারছে না আমরা ভোট বর্জন করবো এটা না হলে। জামাত ভোট বর্জন করলে সেখানে জাতীয় পার্টি থেকে যাচ্ছে। তো জাতীয় পার্টি না থাকলে জামাত বিএনপিকে গলা টিপে ধরতো, এবং বেসিক্যালি বিএনপি জামাতের কাছে যা চাইতো জামাত তাই দিতে বাধ্য থাকতো। দ্যাটস ওয়াই এই ছাত্ররা বা এই গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি ব্যানের জন্য আন্দোলন করেছে, অ্যাজ প্রক্সি অফ জামাত, যাতে জামাত এককভাবে এই পুরো রাজনৈতিক খেলাটায় বড় একটা শক্তি হিসেবে কাজ করতে পারে। সেটি বিএনপি কিছুটা উপলব্ধি করেছে বলেই বিএনপি নিজেই বলেছে একটা চিঠি দিয়ে যে কোনো দলের অফিসে আগুন দেওয়া বা কোনো দলের ব্যান করা বিএনপি পছন্দ করে না। বিএনপি এমনিতেও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি, জিয়াউর রহমান আসার পরে কিন্তু আওয়ামী লীগ রিভাইভ হয়েছে, জামাত রিভাইভ হয়েছে। কিন্তু আবার আওয়ামী লীগের তো নিষিদ্ধকে সমর্থন করেছে, মানে এটাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। নিষিদ্ধকে সমর্থন করেনি। 2 দিন প্রথম দিকে তারা বলেছিল তারা ইনক্লুসিভ ভোট চায়, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন যেহেতু একটি বড় দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না, আমি করতে পারবো না। পরবর্তীতে যখন হয়ে গেছে তারা সাধুবাদ জানিয়েছে। চুপ থাকাটাও ভুল ছিল, সাধুবাদ জানাটাও ভুল ছিল। একটা দল কখনো আরেকটা দলের ব্যানে সাধুবাদ জানাতে পারে না, উচিত না, ঠিক না, জি। এবং তাতে কোনো রাজনৈতিক সমাধান হয়নি দেশে। একটা বিষয় দেখলাম যে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট বা মার্কিন দূতাবাস থেকে ফাঁস হওয়া একটা অনানুষ্ঠানিক কথোপকথন, যেখানে দেখা যাচ্ছে যে দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতকে একরকম সমর্থনই বা জামাতকের পক্ষে একরকম প্রচারণাই যেন চালানো হচ্ছে সেখানে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের জামাতকে সমর্থন বা জামাতের পক্ষে বা জামাতের সাথে আরও ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য যে তাদের প্রক্রিয়া, সেটি আসলে নির্বাচনে প্রভাব ফেলবে কি কোনো? এবার নির্বাচনটা প্রচন্ড ঘোলাটে। আহ, এখানে জামাতের অ্যাডভান্টেজ হচ্ছে জামাত তার পরিপূর্ণ ভোটটা কাজ করতে পারে, পরিপূর্ণ। জাতীয় পার্টি বিএনপি আমরা আমাদের পরিপূর্ণ ভোট কাজ করতে পারি না, আমাদের অনেক সমর্থক পাশায় থেকে যায়। এ বিষয়ে আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। জামাতের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা এখনো 71-এর লেভারেজ তার ঘাড়ে আছে, 71কে ওভারকাম সে এখনো করতে পারেনি। তো জামাত বাইরে যারা যারা আছে, বিভিন্ন জায়গায় জামাত বিরোধী জোট হতে পারে, জামাত কিছু কিছু জায়গায় একা হতে পারে। তবে ভোটে আমি বলবো জামাত ইতিহাসের মধ্যে সবচেয়ে ভালো করবে, নাম্বার অফ সিটের দিক থেকেও এবং পার্সেন্টেজের দিক থেকেও, দুটো দিক থেকেই। এটা একসেপ্ট করতে হবে। যারা অনেকেই বলে ছাত্র সংসদের ভোটের কোনো ইম্প্যাক্ট পড়বে না, তারা ভুলে যায় এই ছাত্ররাই তো ভোটার। আর এই ছাত্ররা বা শিবির একটা শক্তিশালী সংগঠনেরই অঙ্গ সংগঠন, জামাত ইসলামী। তো সেদিকে যেমন আমরা দেখেছি অনেক নতুন প্রার্থী এনসিপি অন্য জায়গা থেকে গিয়েছে, তাদের কোনো অবস্থানই ছিল না, কিন্তু যেই মুহূর্তে জামাতের প্রার্থী উঠিয়ে নিল, যেই মুহূর্তে জামাতের প্রার্থীকে সমর্থন দিল, সে কিন্তু হাজার হাজার লোক নিয়ে হই হই করে সে প্রচারণা চালাচ্ছে। তো আই থিঙ্ক ইন্টারন্যাশনাল পলিটিক্সে জামাত চেষ্টা করছে লবি করতে। আমাদের দেশেও তাদের একটা শক্ত বেজ আছে, বাট জামাতকে আবার একাই ভোট করতে হচ্ছে, চরমোনাই চলে গেছে সামনে। বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে অন্তত 50টা সিটে। এই 50টা সিটে যে অন্তর্দ্বন্দ্ব হলো, সেটির ফলাফল তো তাদের ভোটে ইম্প্যাক্ট ফেলবে। এবারের ভোটে আমি মনে করি কোনো প্রেডিকশন কাজ করবে না। আচ্ছা, এবারের ভোটে কোনো প্রেডিকশন মানে কে জিতবে এরকম কিছু এখনো বলার সুযোগ নাই? এত ভেরিয়েবল এখানে আছে। মাইনরিটি ভোটার কি করবে, আওয়ামী লীগের ভোটার কি করবে, বিএনপির বিদ্রোহী কি করবে, হ্যাঁ, কি পরিমাণ টাকা খরচ হবে, কি পরিমাণ ভয়ভীতি দেখানো হবে, প্রশাসন কি নিরপেক্ষ থাকবে কিনা, সব মিলিয়ে এই 8-10টা ভেরিয়েবল আছে, যেটা নর্মাল ভোটে এত ভেরিয়েবল থাকে না। আপনি যদি মনে করেন আওয়ামী লীগ আজকে থাকতো, কি হতো ভেরিয়েবলটা? আওয়ামী লীগ একা ভোট করতো, বাকি সবাই একটা জোট করতো। অর্থাৎ ধরেন আইডেন্টিক্যালি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি জোট করলো, তখন একটা পিকচার পেত না। এখন তো পিকচার পাচ্ছেন না। যেখানে আওয়ামী লীগের 2 লাখ ভোট আছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই। এই 2 লাখ ভোট কি করবে, ভোটার কি করবে? তো ডিসাইডিং ফ্যাক্টর তারাই, আলটিমেটলি ভোটের রেজাল্ট ডিক্টেট করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি কিছু ভোট কাউকে দেয়, যাকে দেবে সেই সরকার ফর্ম করবে। আর যদি জাতীয় পার্টিকে ফুল ভোট দেয়, জাতীয় পার্টি সরকার গঠন করবে। কারণ আওয়ামী লীগের ভোটাররা সব বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে, এই সম্ভাবনাও আছে। তো কোনটা আওয়ামী লীগ করবে এটা তো আমরা বুঝতে পারছি না। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তো ভোট বর্জনের ডাক দিয়ে ফেলেছেন, সেই ডাকে সাড়া দেবেন কিনা সেটি স্পষ্ট হচ্ছে না।
দেখুন, ভোট প্রতিহত করতে না পারলে ভোট বর্জনের ডাক দিয়ে ভোটের একটা লো কাস্টিং হবে, তারপরে একটা গেজেট হবে, সেই গেজেটটা ল হবে, একটা সংসদ হবে, সেই সংসদটা বৈধ সংসদ হবে। এগুলো নজির তো আওয়ামী লীগই সৃষ্টি করে দিয়েছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের উচিত হবে ভোট কেন্দ্রে ব্যাপক হারে যাওয়া, নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করা এবং না ভোট দেওয়া প্রয়োজনে, যাতে তাদের প্রতিবাদের ভাষাটা ব্যালটে রিফ্লেক্ট হয়। যে ঐক্যমতের কথা হ্যায়ের পক্ষে সরকার বলছে, এটা যে ঐক্যমত না, সেটা প্রমাণের সুযোগ তো আওয়ামী লীগের আছে, একমাত্র আওয়ামী লীগেরই আছে। এবং আমি মনে করি যদি আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গিয়ে না ভোট দেয়, আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগ তো নাই, তাহলে হ্যাঁ ভোট জয়ী হতে পারে, কিন্তু মার্জিনটা খুব কম হবে। জি। একটা লিগ্যাল পয়েন্ট একটু শুনি আপনার কাছে, যেহেতু আপনি বেশ স্বনামধন্য আইনজীবী, যে দায় মুক্তি অধ্যাদেশ যেটি হলো জুলাই যোদ্ধাদের জন্য, সেটি নিয়ে আমি কথা বলেছিলাম। আমার এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, তার কাছেও জিজ্ঞাসা করেছিলাম, কারণ তখনও গেজেটটা হয় নাই। তখন দেখছিলাম 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত মাননীয় আইন উপদেষ্টার বক্তব্যে থেকে আসছিল যে এই সময় পর্যন্ত দায় মুক্তি দেওয়া হচ্ছে। এখন গেজেটটা দেখলাম, সেখানে আসলে 31 আগস্টের বিষয়টা আর নাই, 1 জুলাই থেকে এটি বলবৎ হচ্ছে বলে বলা হচ্ছে। এই যে দায় মুক্তি দেওয়া হচ্ছে, এটির কার্যকারিতা কেমন হবে, এটি নিয়ে অনেক সমালোচনা বা প্রশ্ন ইতোমধ্যে উঠেছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, খুব ছোট্ট করে যদি শুনুন। এই বিষয়টা ছোট করে বলার বিষয় না, এটা প্রায় অনেকক্ষণ লেকচার দিতে হয়। বঙ্গবন্ধু হত্যার পরে দায় মুক্তি অধ্যাদেশ করা হয়েছিল এবং সেটা পরবর্তী সুরজিৎ সেনগুপ্ত বলেছিল একদিন এটা কালো আইন হিসেবে হবে, পরে এটা আওয়ামী লীগ বাদ দিয়েছে। এরপরে বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট করে দায় মুক্তি আইন করা হয়েছিল, সেটা আওয়ামী লীগ বাদ দিয়েছে। আওয়ামী লীগের আমলেও একটা দায় মুক্তি করা হয়েছে বিদ্যুৎ খাত বা পাওয়ার খাতের জন্য, 15 বছর একটা দায় মুক্তি, পাওয়ার সেক্টরে যা ইচ্ছা করা হবে, কোনো কোশ্চেন করা হবে না, ব্ল্যাক ল। এই তিনটাই ব্ল্যাক ল। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে তো হোয়াইট ল বলতে পারছি না। কেন এত ভয়, কেন এত শঙ্কা যে ইমিউনিটি লাগবে? বিপ্লব যদি হয়ে থাকে, আন্দোলন যদি হয়ে থাকে, জনসমর্থন যদি থেকে থাকে, তাহলে সেখানে ইমিউনিটি লাগে না। তো আমি এই ইমিউনিটিকে মনে করি এটা বিপ্লবকে কলঙ্কিতই করেছে। আপনি একটা মানে আন্দোলন যেখানে যে কোনো কারণেই হোক কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল, সেটাকে ইমিউনিটি দিয়ে কভার আপ করে দিলেন। অর্থাৎ তার নিচে এমন কিছু আছে যে থলের বিড়ালটা বের হয়ে যেতে পারে, আপনি থলের বিড়ালটা বের হতে দিতে চাচ্ছেন না। এই ইমিউনিটি দিয়েই আমি মনে করি একটা পলিটিক্যাল ফেইলার হয়েছে আন্দোলনকারীদের, শীর্ষ নেতাদের। দেন সেকেন্ড ফেইলার হয়েছে তারা যখন ওপেনলি জামাতে জয়েন করলো, যেটা সবসময়ই ছিল যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হলো, কাদম্বিনীকে মরিয়া মনে নাই। এনসিপি কে জামাতে গিয়ে প্রমাণ করেছিল তারা জামাত ছাড়া আর কোনো দলে যাবে না, যেটা প্রেডিকশন ছিল সেটাই হলো। তো পুরো জিনিসটাই কিন্তু তখন একটা ম্যাটিকুলাস ডিজাইনের কথা তো আগেই বলা হয়েছে, তার সাথে অনেক কিছু সংযোগ হয়ে যাচ্ছে। তো এই সব কিছুর কিন্তু একটা নীরব প্রতিবাদ হতে পারে আওয়ামী লীগের ভোটে এসে ভোট কাস্টিং করা, যেটা আওয়ামী লীগের ক্যারেক্টারের সাথে যায় না। আওয়ামী লীগ এই ধরনের ভোটে পার্টিসিপেট করবে এটা আওয়ামী লীগের ইতিহাস বলে না। তবে ইতিহাস বা রাজনৈতিক পটে পটে তো অবশ্যই আপনাকে কৌশল চেঞ্জ করতে হবে। আওয়ামী লীগকে নর্মালাইজেশন হতে হবে, সেটা বিপ্লবের মাধ্যমে হতে পারে, আন্দোলনের মাধ্যমে হতে পারে, অথবা ভোটের মাধ্যমে হতে পারে। সবচেয়ে সেফ তো আমি মনে করি ভোট। জি, ধন্যবাদ। জি, আমি একটু একদম শেষ করব। দুটো প্রশ্ন। আপনার একটা ফটো কার্ড আপনি শেয়ার করেছেন, সেখানে আপনি বলছিলেন, আমি দেখছিলাম যে আপনার অভিজ্ঞতার কথা আপনি বলছেন যে আপনার সংসদে যাবার অভিজ্ঞতা আছে। একটু বলি, আমি আগে 2বার সংসদ সদস্য ছিলাম, সংসদে কিভাবে কাজ করতে হয় তা জানি। 71 বিধি, 41 বিধি, 42 বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই, এগুলো আমার সব মুখস্থ। আমাকে এমপি বানানো হলে প্রথম অধিবেশনে প্রথম দিনেই আমি ফাটাই দেব। মানে এটা নিয়ে অনেক কমেন্টস আমি দেখছিলাম, মানে কি ফাটাবেন, কিভাবে ফাটাবেন, ফাটায় লাভটা কি হবে? জি, আমি জাস্ট মিনিট। আমরা যেটা বলেছিলাম আসলে জনগণকে উদ্বুদ্ধ করতে যে আমি আপনাদের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, খুব শক্ত ভাষায় বলবো, জোরালো ভাষায় বলবো। আগে রাজনীতিটা বলতো না, আমি এই বিষয়টা সংসদেও কথা বলেছি। তো আগে তো মানুষ বলতো হাইকোর্ট দেখায়, তো আমরা সংসদ দেখাই, সংসদে বলবো আপনার বিরুদ্ধে। এবং আমরা প্রশাসনকে হুমকি দিতাম, আপনি যদি এই অন্যায়টা করেন আমি কিন্তু সংসদে দ্বারা আপনার বিরুদ্ধে কথা বলবো। তো এই সমস্ত বিষয় থেকে আমি জনগণকে সংসদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি এবং নিজের একটা যোগ্যতা যতটুকু আছে এটা তুলে ধরার চেষ্টা করেছি। একটু ভাষাগত ত্রুটি ছিল, অনেকে লিখেছে উনি পাতা চেষ্ট, এসব বলেছে আর কি। তো না, আসলে রাজনীতিতে তো র ভাষা চলে আসে। তো এটা আমি মনে করি একজন
এমপি প্রার্থী তো নিজেকে সংসদে কি করবেন সেটা তুলে ধরতেই হবে তাকে। তার লোকাল ক্যালিবারের সাথে তার জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউশন করার কতটুকু অ্যাবিলিটি আছে। তার লয়ের ওপর কমান্ড একটা অংশ তো থাকতেই হবে। সংসদে যদি লয়াররা না থাকে সংসদ তো অচল হয়ে যাবে। জি, কিন্তু এই আপনি আপনার এলাকাবাসীর জন্য মানে সংসদে গিয়ে তো ফাটিয়ে দিবেন, কিন্তু হ্যাঁ, আপনার আসলে আগের সংসদগুলোতেও বেশ বক্তব্য আলোচিত হয়েছে, অনেক বক্তব্য নজর কেড়েছে, আমরাও তখন অনেক আলোচনা করেছি আপনার সংসদের বক্তব্য নিয়ে, কিন্তু এলাকাবাসীর জন্য আপনি এমন কি করেছেন যেটা নজর কেড়েছে বা সামনের দিনে এলাকাবাসী মনে রেখে আপনাকে ভোট দেবে? দেখুন, মানে এলাকাবাসীর জন্য আমি অনেক কিছু করতেই পারিনি, এটা আমি স্বীকার করবো। অনেক কিছু আরো করা উচিত ছিল, কিন্তু যেগুলো করেছি সেগুলো আগের 50 বছর যদি এক করা হয় তাহলেও সমান হবে না। আমি 1800 কোটি টাকার দুটি বড় কাজ করেছি। 6 বছরে 6 জন লোককে রাজনৈতিক হয়রানি করে দেই নাই। সমস্ত মসজিদে টাকা দিয়েছি, প্রত্যেকটা মসজিদে টাকা দিয়েছি, প্রত্যেকটা মন্দিরে টাকা দিয়েছি। স্টেডিয়াম করেছি, ছোট ছোট গ্যালারি করেছি, 6টা লাইব্রেরি করেছি। মানে আমাদের এলাকাটা তো খুবই গরিব, একটা ওই এলাকার কালচারের সাথে অন্য এলাকার কালচার মিলবে না। তো ওখানে আমরা সোলার লাইট দিয়েছি প্রথম, মসজিদে এসি দিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। সুন্দরগঞ্জে মসজিদে এসি, টা আমাদের বরাদ্দ দেয়া, আমার দেয়া।